প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে গত কয়েকদিন যাবৎ যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে কিনা এমন একটি শঙ্কা ছিল। এমনকি ডোনাল্ড ট্রাম্প G7 সম্মেলন সংক্ষিপ্ত করে নিজ দেশে ফিরেছিলেন কদিন আগে, এবং ডোনাল্ড ট্রাম্প ফিরে নানান অবস্থা পর্যবেক্ষণ করে 2 সপ্তাহ সময়ও বেঁধে দিয়েছিলেন যে ইরান এর মধ্যে যদি আপোষ না করে, মীমাংসা না করে, তাহলে পরিণতি ভয়াবহ হবে। এরই মধ্যে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের আলোচনা ব্যর্থ হয়েছে। এর মধ্যে গতকালকে রাতে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প ইরানে হামলার কথা জানান। তিনি জানিয়েছেন ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় সফল হামলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্ট্রেংথ বোমারু বিমান অংশ নিয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি বলেছেন ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে, নইলে আরো বড় হামলা। জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প একথা বলেছেন। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়লো মানে এই যুদ্ধটি আমরা ভেবেছিলাম যে যুদ্ধটা হয়তো বন্ধ হবে। বিশেষ করে গত শুক্রবার জেনেভায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের ফলে আমরা ভেবেছিলাম যুদ্ধটাকে ম্যানেজ হয়ে যাবে, কিন্তু কোনোভাবেই ম্যানেজ হলো না। ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় চাইলেন, কিন্তু 2 সপ্তাহ পেরুবার আগেই তিনি ইরানে হামলা করলেন। এর বৈশ্বিক প্রভাব কিন্তু মারাত্মক। আমি বাংলাদেশের কথাই যদি চিন্তা করি, যে আজকে আপনি যদি বাংলাদেশের মানুষ মনে করেন যে যুদ্ধটা হচ্ছে বাংলাদেশ থেকে 3,500 কিলোমিটার বা 4,000 কিলোমিটার দূরে, ইরান কিন্তু আমাদের থেকে খুব বেশি দূরের দেশ নয়, দূরদেশ নয়। আমাদের বলা যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সবচেয়ে কাছাকাছি দেশ হচ্ছে ইরান। আমাদের পরে পশ্চিমে ভারত, ভারতের পরে পাকিস্তান, পাকিস্তানের পরে পাকিস্তান সীমান্ত জুড়ে, সীমান্তের 900 কিলোমিটার জুড়ে ইরানের অবস্থান। সেই জায়গায় খুব কাছাকাছি। এবং ইরানের পথ বেয়ে মধ্যপ্রাচ্য থেকে সবচেয়ে বড় যেটি ঘটনা সেটি হচ্ছে যে আমাদের জ্বালানি সম্পদ আসে কাতার, ওমান থেকে গ্যাস আসে, LNG গ্যাস আসে, এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমাদের জ্বালানি তেল আসে। আমরা আশপাশ থেকেও তেল আনি, ভারত থেকেও তেল আনি, কিংবা অন্যান্য আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ থেকেও আমরা পরিশোধিত তেল আমদানি করি, কিন্তু অপরিশোধিত তেলটা সরাসরি মধ্যপ্রাচ্য থেকে আসে। এই তেল বা জ্বালানি নির্ভর সারা পৃথিবী। আজকে আপনাকে যদি তেল বন্ধ করে দেওয়া হয়, আজকে যদি আপনাকে গ্যাস বন্ধ করে দেওয়া হয়, আপনি কিন্তু একদম অচল। উদাহরণস্বরূপ ধরুন যে আপনার বাড়িতে চাল, ডাল, শাক, সবজি, মাছ, মাংস সবকিছু আছে, কিন্তু আপনার বাড়িতে গ্যাসের চুলায় সমস্যা হয়ে গেছে, গ্যাস লাইনে সমস্যা হয়ে গেছে। আপনি তাহলে ওই চাল ডাল দিয়ে কোনো কাজ করতে পারবেন না, আপনি রান্না করতে পারবেন না, রান্না করে খেতে পারবেন না। ঠিক তেমনি ভাবে জ্বালানিটা কিন্তু এমনই। আজকে মধ্যপ্রাচ্যে আমেরিকা যদি যুদ্ধে জড়িয়ে পড়ে এভাবে সরাসরি, তাহলে আমাদের শুধু বাংলাদেশ না, আমাদের এই দক্ষিণ পূর্ব অংশই ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে। বিশেষ করে ইরানের যে হরমুজ প্রণালী, ইরান গত কয়েকদিন আগেই হরমুজ প্রণালী বন্ধ করে দেবার ঘোষণা দিয়েছে। যদি বন্ধ করে দেয় তাহলে মধ্যপ্রাচ্য থেকে আমাদের জ্বালানি আসা বন্ধ। শুধু তাই নয়, আমাদের রপ্তানি বন্ধ হয়ে যাবে। আমাদের এই যে তেল গ্যাস নির্ভর আমাদের রপ্তানি শিল্প, গার্মেন্ট শিল্প, সেগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের খাদ্যপণ্য আসতে পারবে না, অনেক খাদ্যপণ্য এদিক দিয়ে আসে, খাদ্যপণ্য আসতে পারবে না। দেখুন, পৃথিবীর অন্য কে কি সংকটে পড়বে, তার থেকে সবচেয়ে বড় সংকটে পড়বে বাংলাদেশ।
কারণ বাংলাদেশে এই মুহূর্তে কোনো স্থিতিশীল সরকার নেই। বাংলাদেশের স্বাভাবিক যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা সামাল দেওয়ার মতোই সরকার নেই। বাংলাদেশে যে এই যে সামাজিক অস্থিরতা চলছে, এই অস্থিরতা সামাল দেওয়ার মতোই কোনো সরকার বর্তমানে বাংলাদেশে নেই। আমাদের দেশে এই মুহূর্তে একটা বহুল কথা প্রচলিত, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্ট। গত আওয়ামী লীগ সরকার ছিল ফ্যাসিস্ট, কিন্তু আমরা গত 16 বছর সেই আওয়ামী লীগ সরকারের আমলে, সেই ফ্যাসিস্টের আমলে আমরা নানা ক্ষেত্রে যেভাবে সুরক্ষা পেয়েছি, বিশ্বমন্দা বিশ্বমন্দা বাংলাদেশ বুঝতেই পারেনি। সর্বশেষ বছর আগে কোভিড, কোভিডে যে সারা পৃথিবী যেভাবে নাস্তানাবুদ হয়েছিল, যে অর্থনৈতিক সংকট, মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছিল, বাংলাদেশে তেমন কিছুই হয়নি। বাংলাদেশে অতি দ্রুততার সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কোভিড প্রতিষেধক টিকা পর্যন্ত আমরা খুব দ্রুততার সময়ের মধ্যে পেয়েছি। আজকে বাংলাদেশের অবস্থা এমনই, যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে যে পৃথিবীর যে কোনো দেশ তাদের মানুষকে নিরাপদে সরিয়ে আনে। এই যে ইরান যুদ্ধ আজকে 1 সপ্তাহ পেরিয়ে গেছে, এখন পর্যন্ত আপনি কি শুনেছেন যে ইরানে যে বাংলাদেশিরা বসবাস করে সেখান থেকে বাংলাদেশ সরকার তাদের নিজেদের তত্ত্বাবধানে দেশে ফিরিয়ে আনতে পেরেছে বাংলাদেশের মানুষকে? অথচ দেখুন পাশের দেশ ভারত, ইতিমধ্যে তারা অপারেশন সিন্ধু শুরু করে তারা নিজ দেশের জনগণকে ভারতে ফেরত নিচ্ছে, ইসরায়েল থেকে তারা ফেরত নিচ্ছে। শুধু তাই নয়, তারা নিজ দেশেরই শুধু নয়, শ্রীলঙ্কা, নেপালের মতো দেশ, আশপাশের দেশের ত্রাতা হিসেবে তাদের দেশের জনগণকেও ফেরানোর উদ্যোগ নিয়েছে। আজকে যদি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকতো, বাংলাদেশ যদি না পারে ভারতের সাহায্য চাইলে ভারত আমাদের দেশের জনগণকে ফিরিয়ে আনতে পারত। কিন্তু বাংলাদেশ ভারতের সাথে একটা ভয়ঙ্কর সম্পর্কে লিপ্ত, যার দরুন ভারতের আমাদের ব্যাপারে সেই অর্থে ভ্রুক্ষেপ নেই। এটি ছোট্ট বিষয়, ইরানে আমাদের খুব বেশি জনসংখ্যা বসবাস করে না। এক হিসেবে দেখা গেছে 2000-এর মতো জনগোষ্ঠী ইরানে বসবাস করে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন মানুষকে আমরা দেশে ফেরাতে পারিনি এখন পর্যন্ত। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি করছে সে ব্যাপারে প্রশ্নবিদ্ধ। আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে দেখতে পারি না। সবকিছু মিলে একটা গোজেমিলে অবস্থা। আজকে যদি ইরান যুদ্ধ আরো ভয়ঙ্কর রূপ লাভ করে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি আরো ভয়ঙ্কর ভাবে এখানে আসে, সেক্ষেত্রে বাংলাদেশ, সারা পৃথিবী তো সংকটে পড়বেই, আমাদের আশপাশের দেশগুলো, অন্যান্য এলাকাগুলো সংকটে পড়বে। যুদ্ধ মানে একটি অঞ্চল, পৃথিবীর একটি অঞ্চলে যুদ্ধ মানে সারা পৃথিবী সংকটে পড়া। বাংলাদেশ তার বাইরে নয়, বাংলাদেশও বড় বড় ধরনের সংকটে পড়বে, আমরা সেদিকেই যাচ্ছি। এখন ইরান যুদ্ধ আসলে এটি থামবে কিনা এটি এই মুহূর্তেই বলা কঠিন। কদিন আগেও ধারণা করা গেছিল যে ইরান যুদ্ধ হয়তো থেমে যাবে, যেমন পাক ভারত যুদ্ধ থেমে গেছে। কিন্তু আজকে ইরান যুদ্ধ থামবার কিন্তু কোনো লক্ষণ এখন পর্যন্ত স্পষ্ট নয়। পাক ভারত যুদ্ধ মাত্র 4 দিনে থেমে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি সেখানে। বেছে বেছে ভারত জঙ্গি স্থাপনায় হামলা করে জঙ্গিদের স্থাপনা গুড়িয়ে দিয়েছে। কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধে যেটি ঘটছে, এখানে সাধারণ মানুষেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এই ক্ষয়ক্ষতি তাদের দুই দেশের ক্ষতি তো হচ্ছেই, এবং বৈশ্বিক ক্ষতি ব্যাপকভাবে দেখা দেবে। বাংলাদেশ, আমি বলবো যে বাংলাদেশ সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে, সবচেয়ে বড় ভয়াবহ সংকটের মধ্যে পতিত হবে, কারণ বাংলাদেশ এই মুহূর্তে একটা সংকটের মধ্যে আছে। এই যে সংকট থেকে উত্তরণের জন্য যে একটা অগ্রাসী সরকার দরকার হয়, বাংলাদেশে কিন্তু সেটি নেই। বাংলাদেশে একটা হঠাৎ সরকার, হঠাৎ এসে হঠাৎ কোথায় কখন বালির বাঁধের মতো উড়ে যাবে কেউ বলতে পারে না। কাজে বাংলাদেশ কিন্তু সবচেয়ে বড় বিপদে পড়বে ইরান, মার্কিন, ইসরায়েল এই যুদ্ধে। এটি এখন ত্রিদেশীয় যুদ্ধে জড়িয়ে গেল। এটি যে আরো কত দেশ এই যুদ্ধে জড়িয়ে যায়, এটি এই মুহূর্তে অনুমান করাও কঠিন। বাংলাদেশের রাজনীতিতে স্মরণকালের ভয়াবহ জটিলতা শুরু হয়েছে। একটি ঘটনার সঙ্গে অন্য ঘটনা, একটি প্রেক্ষাপটের সঙ্গে অন্য প্রেক্ষাপট, একটি অপরাধের সঙ্গে অন্য অপরাধ, একটি সমস্যার সঙ্গে অন্য একটি সমস্যা, একেবারে ডালে চালে সেদ্ধ হয়ে এমনভাবে খিচুড়িতে পরিণত হয়েছে। আপনি ইচ্ছে করলে এখান থেকে পানি আলাদা করতে পারবেন না, চাল আলাদা করতে পারবেন না, ডাল আলাদা করতে পারবেন না। তদ্রূপ আমাদের পুরো বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি,
সেই পরিস্থিতি রীতিমতো জগা খিচুড়িতে পরিণত হয়েছে। আর যখন এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তখন সেখানে যা হয়, সুবিধাবাদী যারা গ্রুপ রয়েছে, ধান্দাবাজ যারা গ্রুপ রয়েছে, তারা ভীষণ রকম আনন্দে উদ্বেলিত থাকে। সমাজে যারা ভদ্রলোক, সম্ভ্রান্ত এবং মধ্যবিত্ত শ্রেণী, তারা মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে থাকে। সাধারণ মানুষ, তাদের জীবনে ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয় এবং এর ফলে সকলের যে কাজ করার ক্ষমতা, ঘুমানোর ক্ষমতা, বিনোদনের ক্ষমতা, বেঁচে থাকার ক্ষমতা, এটা নষ্ট হয়ে যায়। এমনকি যুদ্ধের মধ্যে যে উদ্দীপনা থাকে, এখন ইসরায়েল এবং ইরানে যুদ্ধ হচ্ছে, তো সেখানে ইসরায়েল এবং ইরানের যারা জনগণ, তারা তাদের 5টি ইন্দ্রিয়র সর্বোচ্চ সতর্কতা নিয়ে বেঁচে থাকার লড়াই করছে, পালানোর চেষ্টা করছে, প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করার জন্য চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশে যে অবস্থা হচ্ছে, সেখানে মন ভার হয়ে যাচ্ছে, মস্তিষ্ক দুর্বল হয়ে যাচ্ছে এবং কাজ করার ক্ষমতা, খাবারের ক্ষমতা, এই জিনিসগুলো কমে যাচ্ছে। ফলে দেখুন, জিডিপি, আমাদের যে সারা দেশের যে গ্রস যেটা ডেভেলপমেন্ট জিডিপি প্রোডাক্ট, তো এই যে জিডিপিটা, এটা নর্মালি 6.5 থেকে 7 এইভাবে চলছিল। সেটা 3.5% বা 3.7% এবছর হবে বলে বিশ্ব ব্যাংক বলেছে। ইন 1974 যখন বাংলাদেশে দুর্ভিক্ষ চলছিল, তখনও জিডিপি ছিল 6.5। তো 7.5 কোটি বাঙালির সম্মিলিত কর্ম, এই কর্মের যোগফল যখন 6.5 হয়, আর তার মধ্যে যদি একটা দুর্ভিক্ষ হয় এবং সেই দুর্ভিক্ষে যদি 30 লাখ লোক মারা যায়, তাহলে 18 কোটি মানুষের সকল কর্ম এক করলে সেখানে জিডিপির হার যদি 3.5 বা 3.7 হয়, তাহলে সেখানে কি পরিমাণ ভয়াবহ দুর্ভিক্ষ হতে পারে, আর সেই দুর্ভিক্ষ হলে কত লক্ষ নয়, কত কোটি লোক মারা যেতে পারে। এর চেয়ে অভিশাপ আর হতে পারে না, এবং সেই অভিশাপ আমাদের দিকে ধেয়ে আসছে, অথচ আমরা এখন পর্যন্ত নিশ্চুপ। যেটা বলছিলাম, রাজনীতিতে জট লেগেছে, ভীষণ রকম জট লেগেছে। কেউ কাউকে বিশ্বাস করছে না, কেউ কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছে না, কেউ কর্তৃত্ব নিয়ে, দায়িত্ব নিয়ে তার কর্তব্য পালন করছেন না। যার ঘুষ খাওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে, সক্ষমতা আছে, সে ঘুষ আদায় করছে, আর যার ঘুষ দেওয়ার সামর্থ্য নেই, তাকে প্রয়োজনে জীবন দিয়ে দিতে হচ্ছে, কিন্তু দুর্বৃত্তদের চাহিদা মেটাতে হচ্ছে। এরই মধ্যে নির্বাচনের কথা হচ্ছে, এরই মধ্যে জুলাই চার্টারের কথা হচ্ছে, এবং এরই মধ্যে সরকার বৈধ অবৈধ, বিএনপি ক্ষমতা এসে গেছে, জামাত ক্ষমতা এসে গেছে, এনসিপি ক্ষমতা এসে গেছে। অনেকে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে দৌড় শুরু করেছেন, তার আগে দেশ বিদেশ থেকে তারা স্যুট, টাই, কোট তৈরি করেছেন। কিন্তু আমাদের জাতীয় জীবনে যে সমস্যাগুলো, আকাশের সমস্যা, যেমন ঝড়, বৃষ্টি, বন্যা, এইগুলোর পূর্বাভাসে আপনি দেখেন যে সামনের 6-7টা মাস কিন্তু ভালো যাবে না। আমাদের যে ফসল উৎপন্ন করার ক্ষমতা, অথবা ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলে আমাদের তেল আমদানিতে, এলএনজি আমদানিতে কি পরিমাণ বাধা সৃষ্টি হতে পারে, সেটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না। আমরা কেবলই মাত্র আমাদের যে দৈনন্দিন কর্ম, সেই কর্ম নিয়ে হৈ হুল্লোড় করছি, উল্লাস করছি, এবং এটাই হলো আমাদের মন এবং মস্তিষ্কে যে মড়ক লেগেছে, পোকা ধরেছে, পচে গেছে, এটার একটা বাস্তব উদাহরণ। তো যেটা বলছিলাম, যে এই সরকার যেভাবে ক্ষমতা এসেছে, আর আগের সরকার যেভাবে ক্ষমতা থেকে চলে গেছে, আপনি আমি এটা কম বেশি সবাই জানি। তো খুব অতি আশ্চর্যজনকভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, যেটা আওয়ামী লীগও আশা করেনি, আমরাও আশা করিনি। এটা ছিল অবিশ্বাস্য, এটা ছিল একেবারে একটা উল্কাপাতের মতো, এটা ছিল বজ্রপাতের মতো। আপনার চোখের সামনে যখন বজ্রপাত হবে, তখন আপনার কোনো কাণ্ডজ্ঞান থাকবে না, মন মস্তিষ্ক কোনো কাজ করবে না, কান বন্ধ হয়ে যাবে। তদ্রূপ শেখ হাসিনা পালিয়ে গেছে, গণভবন লুট হচ্ছে, আমরা দেখছি, কিন্তু আমাদের এটা বিশ্বাস করতে, আত্মস্থ করতে অনেক সময় লেগেছে, 1 সপ্তাহ সময় লেগেছে। হলো কি, কিভাবে হলো? 2 নম্বর হলো যে এরকম একটা ক্রাইসিস হতে পারে, এবং তখন হলে আমরা কে কি করব, এটা নিয়ে আমাদের একটু পূর্ব প্রস্তুতি ছিল না, রাজনীতিবিদদের ছিল না,
বুদ্ধিজীবীদের ছিল না, অর্থনীতিবিদদের ছিল না, কারোর ছিল না, সেনাবাহিনী পুলিশ কারোর ছিল না। তারা সবাই শেখ হাসিনাকে আরো বহু বছর 2041 সন পর্যন্ত ক্ষমতায় রেখে ওভাবেই সরকারি দল এবং বিরোধী দল, আমলা কামলা সবাই সেভাবে চিন্তা করে আসছিল। তখন 1 ঘন্টা নয় 30 মিনিটের নোটিশে যখন শেখ হাসিনা চলে গেল এবং সেখানে যে ভ্যাকুয়াম তৈরি হয়ে গেল, বিরাট শূন্যতা তৈরি হয়ে গেল, সেই শূন্যতার মধ্যে পড়তে হতে পারে, বিপদ হতে পারে, বিপত্তি হতে পারে। আর যদি সেই শূন্যতা কাটাতে হয় কি করতে হতে পারে, তার জন্য আমাদের কোনো রকম প্রস্তুতি ছিল না। ফলে যা হওয়ার তাই হয়েছে। আমরা সবাই ভুল করেছি, এমন ভুল করেছি, মারাত্মক ভুল করেছি, যার ফলে কি হলো আমাদের সকলের উপর, ডক্টর ইউনূস থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন দরিদ্র মানুষ, তার জীবন জীবিকা, জীবন যৌবন, পরিবার পরিজন সবকিছু ঐতিহাসিক যাকে বলা হয় ঝুঁকির মধ্যে আমরা পড়ে গেছি। এখন যদি আমাদের মধ্যে ঐক্য থাকতো, মিল থাকতো, এগুলো কোনো সমস্যা নয়। এর চেয়ে অনেক বড় বড় সমস্যা জাতি মোকাবেলা করে, কিন্তু তাদের মধ্যে ঐক্য থাকে। কিন্তু গত 10 মাসে আমরা সেই ঐক্যটা হারিয়েছি, বিশ্বাস হারিয়েছি, আস্থা হারিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা একে অপরের শত্রু হয়ে গেছি। আপনারা জানেন যে এই মুহূর্তে বিএনপির শত্রু কারা, জামাতের শত্রু কারা, ডক্টর মোহাম্মদ ইউনূসের শত্রু কারা। তো সবাইরই এই 10 মাসে নতুন শত্রু তৈরি হয়েছে। পুরনো শত্রু যারা ছিলেন তারা তো পলাতক, নতুন শত্রু তৈরি হয়েছে, এবং নতুন শত্রু এই নতুন পানিতে, মানে নতুন পরিবেশ পরিস্থিতিতে এতটা শক্তিশালী, এতটা নির্মম এবং এতটা নিষ্ঠুর যে শত্রু তার প্রতিপক্ষের জন্য কতটা ভয়াবহ হতে পারে এটাও আমরা এখন পর্যন্ত কল্পনা করতে পারছি না। ফলে এই গত 10 মাসের যে সহজ সরল আমাদের রাষ্ট্র ব্যবস্থা, ঢিলে ঢালা প্রশাসন ব্যবস্থা, তারপর ক্ষেত্র বিশেষে দুর্নীতি, অনিয়ম এবং নির্বুদ্ধিতা, এগুলোর ফলে জাতীয় জীবনে এতগুলো বাঁক তৈরি হয়ে গেছে, অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে, যেখান থেকে এখন বের হওয়ার কোনো রাস্তা আপাতত নেই। সরকার কিভাবে শপথ নিলেন, তার বৈধতা কি? এক পক্ষ বলছে এটা বিপ্লবী সরকার, আর এক পক্ষ বলছে সাংবিধানিক সরকার, আর এক পক্ষ বলছেন যে সুপ্রিম কোর্ট থেকে যে রেফারেন্স এসেছে সংবিধানের 106 ধারা অনুযায়ী, সেই 106 ধারার বিধান অনুযায়ী এটা বৈধ সরকার, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। এখন জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের সে রায় কিভাবে এলো। বলা হচ্ছে ফুল কোর্ট, অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশনের সকল বিচারপতিরা বসে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে সেই সিদ্ধান্তের কপি কই, প্রধান বিচারপতির স্বাক্ষর কই? এরকম যখন প্রশ্ন আসছিল, ঠিক সেই সময় জানা গেল যে প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট ডিভিশনের আরেকজন বিচারপতি জনাব এনায়েতুর রহিম, তারা ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন। এই ঘটনা যখন ঘটে তারা ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন। তাহলে পলাতক অবস্থাতে তারা কোনো ভার্চুয়াল মিটিং করতে পারেননি, মানে বিচার ব্যবস্থাতে যে ভার্চুয়াল বৈঠক হবে সেটাও হয়নি। তারপরে তারা একত্রে বসবেন সেটাও সম্ভব ছিল না। এবং পরবর্তীতে যখন পরিস্থিতি স্বাভাবিক হলো, সেই প্রধান বিচারপতি একটা ফুল কোর্ট বেঞ্চ তিনি ডাকার চেষ্টা করেছিলেন। এখন যেটা আমি বুঝতে পারি, তো বুঝতে পারার পর বোকামি কাকে বলে দেখেন, তিনি সম্ভবত ওই যে 106 ধারার যে অনুমোদনটা, সরকার গঠনের অনুমোদনটা চালানো হয়েছিল তার নামে, ওটাকে বৈধতা দেওয়ার জন্য তিনি একটা ফুল কোর্ট ডেকেছিলেন। তো সেটা তিনি যেদিন ডেকেছিলেন ওই দিন প্রতিপক্ষ তাকে ভয় পেয়ে গেল এবং তাকে ওই দিনই পদত্যাগ করতে হবে, সুপ্রিম কোর্ট ঘেরাও করা হলো। ফলে তিনি পদত্যাগ করলেন। আর পদত্যাগ করার সাথে সাথে ওই যে তাকে কেন্দ্র করে যে 106 ধারা অনুযায়ী, 6 অনুচ্ছেদ অনুযায়ী যে সরকারের একটা বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের যে রায়টির কথা বলা হয়েছিল, সেটি এখন কোন অবস্থায় আছে, আদৌ হয়েছে কিনা, কি হয়েছে, পুরোটাই ঝুলে গেছে। আচ্ছা, তো সরকারের যারা সমর্থক ঘনিষ্ঠজন তারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। তারা বারবারই বলার চেষ্টা করছিলেন যে এখন এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, এই সংবিধানকে বাদ দিতে হবে, রাষ্ট্রপতিকে তাড়িয়ে দিতে হবে এবং একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে। এবং আসলেই সরকারকে যদি পিঠ বাঁচাতে হয়, কোনো অ্যামেন্ডমেন্ট দিয়ে, কোনো ইন্ডিমিনিটি দিয়ে, কোনো অর্ডিন্যান্স দিয়ে সে বাঁচতে পারবে না। তাকে অ্যাবসলিউটলি সেই যাকে বলা হয় একটা বিপ্লবী সরকারে যেতে হবে, যেটা এই জুলাই চার্টারের মাধ্যমে হতে পারে। এখন সেই জুলাই চার্টারের কথা খুব সিরিয়াসলি সরকার ভাবছে এবং তৈরি করা হচ্ছে, যেটাকে জুলাই সনদ বলা হবে।
তো সেই জুলাই সনদ অনুযায়ী রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হবে, স্বাক্ষর করবে, এবং সেই স্বাক্ষরই হবে বর্তমান সরকারের রক্ষা কবচ। এবং সেই জুলাই চার্টারে যদি রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে, সঙ্গে সঙ্গে বর্তমান ইউনূস সরকারটা একটা বিপ্লবী সরকার পরিণত হবে। এবং একটা বিপ্লবী সরকার, তার কোনো আইন নাই, কানুন নাই, সে যা ইচ্ছে তাই করতে পারবে, জাস্ট লাইক এ ফিদেল ক্যাস্ট্রো যেভাবে তার দেশ চালিয়েছে নেবেন। এরকম একটা বিপ্লবী সরকার হতে যাচ্ছে, এবং সেটা এই সামনের জুলাই মাসে এইভাবেই এগুচ্ছে। এখন এই যে জুন মাসের আজকের দিন থেকে জুলাই পর্যন্ত যেদিন চার্টার ঘোষণা করবে, এই সময়টিতে বিএনপি বিপ্লব করতে পারে, জামাত মতদ্বৈততা করতে পারে, তারপরে সচিবালয়ে বিএনপিপন্থী কর্মকর্তারা আন্দোলন করছে, তারপর জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলন চলছে, দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণা করা হয়েছে এরশাদকে নিজে নিজে। সব মিলিয়ে যে একটা অবস্থা, সেই অবস্থা থেকে বাঁচার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রজ্ঞা, মেধা, যোগ্যতা খাটিয়ে জনাব তারেক রহমানকে ম্যানেজ করে ফেলেছেন। তার সঙ্গে একটা বৈঠক করেছেন এবং তার সঙ্গে একটা সমঝোতা এসেছেন, এবং বিএনপির লোকজন সেই প্রথম কয়েকদিন, অর্থাৎ যেদিন তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে বৈঠক হলো সেই দিন থেকে ঠিক গতকাল পর্যন্ত, আজকে হলো আমি যে ভিডিওটি করছি আজকে হলো মঙ্গলবার, তো মঙ্গলবারে বিএনপির হুঁশ হয়েছে যে আসলে কি সর্বনাশ ঘটে গেছে, কিন্তু সোমবার পর্যন্ত দেওয়ার ভেবে হ্যাপিয়েস্ট যাকে বলা হয় পার্টি। তো এই অবস্থায় তারা খুব আনন্দ প্রকাশ করছিল, উচ্ছ্বাস প্রকাশ করছিল, কিন্তু এখন তারা বুঝছে যে সরকারের জন্য একটা ব্রিদিং টাইম দরকার ছিল, এবং সেই ব্রিদিং টাইমটা বিএনপিকে ফাঁদে ফেলে সরকার নিয়ে নিচ্ছে। এখন বিএনপি যদি হঠাৎ করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো কথা বলে, তার ডাকে সাড়া না দেয়, এবং তিনি যেই জিনিসগুলো বলেন সেই কথায় তারা যদি গররাজি দেখায়, তাহলে আলটিমেটলি লোকজন চারিদিকে ছিছি করবে, এবং সেটা শুরু হয়ে গেছে। যে এরশাদকে মানুষ মাথায় করে নাচত, এখন দক্ষিণ সিটি কর্পোরেশনে এরশাদের কর্মকাণ্ডের কারণে বিএনপি পন্থী যারা বুদ্ধিজীবী, যারা লোকজন আছে, তারা এখন বিরোধিতা করছে। তো এইরকম অবস্থা। আবার বিএনপি পন্থী যে সমস্ত লোকজন ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে কিংবা ডিসেম্বরে সে নির্বাচন নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছিল, এখন দেখা যাচ্ছে যে এই লন্ডনে তারেক রহমান সাহেবের বৈঠকের পরে তারা মিলাতে পারছে না, কেন হলো, কিভাবে হলো, কি হলো। আর এই যে সরকার যে একটা গোলক ধাঁধার মধ্যে বিএনপির মতো একটা দলকে ফেলে দিয়েছে, এই সময়টিকে তারা একটা ব্রিদিং টাইম, মানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো সময় পাচ্ছে, আর সেই পরিপূর্ণ নিঃশ্বাসের মধ্যে তারা সুন্দর করে একটা চার্টার, বিপ্লবী সরকার গঠনের একটা দলিল বা সনদ তারা তৈরি করে ফেলবে। এবং সেই সনদটি নিয়ে যখন তারা হেফাজতকে নিয়ে, চরমোনাইকে নিয়ে, জামাতকে নিয়ে, এনসিপিকে নিয়ে শহীদ মিনারে গিয়ে সারা ঢাকা অচল করে দিয়ে তারা একটা শপথ গ্রহণ করবেন, সেখানে বিপ্লবী সরকারের প্রেসিডেন্ট, কমান্ডার ইন চিফ। নো সংবিধান, নো রুলস, নো রেগুলেশন, সরকার যা বলবে সেটাই আইন। আর তা যদি হয় তাহলে বুঝতে পারেন যে ক্ষমতা আসার স্বপ্ন দেখা বিএনপি যারা নেতৃবৃন্দ, তারা কি পরিমাণ রাম ধরা খাবে এবং কি পরিমাণ ফ্রাস্ট্রেশন তাদেরকে চেপে বসবে। এবং শেখ হাসিনা 15 বছরে তাদেরকে যে ক্ষতি করতে পারেনি, জুলাই চার্টার ঘোষণা হওয়ার 15 মিনিটের মধ্যে তাদের ওজন অর্ধেক কমে যাবে। এখন এই যে পরিস্থিতি, যেদিকে সরকার এগুচ্ছে, জাতি এগুচ্ছে, দেশ এগুচ্ছে, সেগুলোকে মোকাবেলা করার জন্য বিএনপির কি পরিকল্পনা আছে আমি জানি না। আমার যতটুকু বোঝার, বলার, ততটুকু আপনাদেরকে বললাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।